সব মিলিয়ে ঝুলিয়ে যারা যারা বিচার চাইছে প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু আমাদের হৃদয়টা বাঁধা আছে। আমরা মনে করি যে এই ঘটনার বিচার হওয়া উচিত। যে পদে যদি জেলে ঢোকানো হয় বা তাদের যদি শাস্তি দেওয়া হয়, তাতে শুধুমাত্র যে কলকাতা পুলিশের থেকে কোনো একটা জায়গায় আঘাত হবে তা নয়, সিবিআইয়েরও কোনো একটা জায়গায় যেখানে টিকি বাঁধা আছে সেখানে একটা আঘাত হতে পারে। তাই আমরা মনে করছি যে আর্যিকর ঘটনাটা একটা ভারতবর্ষের বিচার ব্যবস্থা একটা কোথাও শিথিলতা, কোথাও যে নমনীয়তা, বা কোথাও প্রভাবশালীদের পক্ষে দেওয়া, কোথাও আপনার যদি সাধারণভাবে বলা যায় ক্রিমিনাল জাস্টিস সিস্টেমই হয়ে গেছে আপনার অ্যারেস্ট থেকে বেল, অ্যারেস্ট থেকে বেল পর্যন্ত ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। শাস্তি মানুষ পাচ্ছে কোথায়? ছেলেপুলেরা পড়াশোনার থেকে বেশি আপনার আমোদ প্রমোদে বেশি আপনার ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে। আমোদ প্রমোদ জীবনে দরকার, কিন্তু এই কলেজ ফেস্টের নামে ফেস্ট হয় কলেজগুলোতে, ফেস্ট সারা বছর ধরে শুধু ফেস্টই চলছে, ফেস্টের প্রোগ্রাম চলছে, কিন্তু সারা বছরে তো আরো 4টে পরীক্ষা হয়। সেই তিলোত্তমা ধর্ষণ এবং খুনের কাণ্ডে প্রায় 365 দিন অতিক্রান্ত, বিচার এখনো মেলেনি। সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য আমাদের সাথে পেয়েছি চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়াকে। দাদা, আমাদের জাগরণ বাংলার পর্দায় স্বাগত। প্রথম প্রশ্ন থাকবে নবান্ন অভিযান। নবান্ন অভিযানে নেই জুনিয়র ডক্টর ফ্রন্ট, যেখানে অভয়ের বাবা মা হাঁটতে চলেছেন, সেখানে কেন নেই? এটা আগেই অনেকবার আমরা ক্লিয়ার করে দিয়েছি যে প্রথম কথা হলো যে আন্দোলনের যে ধারা আমরা প্রথম থেকে মেনটেন করার চেষ্টা করেছিলাম, যে স্যানিটি মেনটেন করার চেষ্টা করেছিলাম, সেটা ডিরেক্ট কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সঙ্গে আমরা পথে হাঁটবো না, এবং সেটাই হতে চলেছে নবান্ন অভিযানে বলে আমাদের মনে হয়েছে। তাই আমরা হাঁটছি না, এটা নিয়ে আমরা আগে ক্লিয়ার করে দিয়েছি যে আমরা এই জন্য হচ্ছি না। কিন্তু অভয় দিদির বাবা মায়ের সঙ্গে আমরা প্রথম থেকে যেমন ছিলাম, ভবিষ্যতেও থাকবো, এবং যে বা যারা বিচারের দাবিতে আন্দোলন করছে প্রত্যেকের একই সুরেই আমরা আছি এবং একই সুরেই সুর মেলাবো। কোনো আন্দোলনে কোনো একটা স্টেপে হয়তো আমরা যাচ্ছি না, এখানে আমরা যাচ্ছি না, ওখানে আমরা যাচ্ছি, সেখানে আমরা যাচ্ছি না, তো সব মিলিয়ে ঝুলিয়ে যারা যারা বিচার চাইছে প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু আমাদের হৃদয়টা বাঁধা আছে। আমরা মনে করি যে এই ঘটনার বিচার হওয়া উচিত। যে বা যারা যেভাবেই বিচার চাইছে, যদি বিচার চাওয়ার জায়গা থেকে তারা ঝাঁপিয়ে পড়ে, সবাইকে স্বাগত। এই যে বললাম যে এই অভয়ের বিচার যে এত পোস্টপন, মানে যেটা এত ডিলে হচ্ছে, সেই নিয়ে অনেকবার তো দেখেছি যে আইনি লড়াই লড়ছে, তারপরেও কিন্তু কোনো সঠিক বিচারের আশা আমরা করতে পারছি না। কোর্টের ভূমিকা এবং সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছে, কি ব্যাখ্যা থাকবে? অনেকগুলো প্রশ্ন আছে যে আরজিকর মুভমেন্টে কেন বিচার ঠিকঠাক পাচ্ছে না, তাই নিয়ে অনেকগুলো প্রশ্ন। প্রথম তো আপনার প্রথম 4 দিনের যে ইনভেস্টিগেশন হয়েছিল সেটা কলকাতা পুলিশের আন্ডারেই ছিল, এবং সেই কলকাতা পুলিশের আন্ডারে আপনারা জানেন অনেক তথ্য প্রমাণ লোপাট করার নানান প্রচেষ্টা চলেছে। এবং তারপরে সিবিআই এসেও আমরা যেটা মনে করছি এবং সাধারণ মানুষ যেটা মনে করছে, সেটা একটা কোনো এক ধরনের মিলেমিশে একাকার হয়ে গেছে। যেটাই কলকাতা পুলিশ দেখাচ্ছে সেটাই সিবিআই দেখানোর জায়গা। এবং অনেক প্রশ্ন আমরা দেখেছি, সিবিআই তো প্রথমেই কোনো কেস ধরে না, কোনো কেসে একদম প্রথম সিবিআই এলো এরকম তো হয় না। ভারতবর্ষের বুকে অনেক ঘটনা ঘটেছে, সিবিআই 1 মাস 2 মাস 4 মাস পরেও সিবিআই এসছে, এবং তারপরেও আমরা দেখেছি অনেক কেসে অনেক অপরাধীরা পরে ধরা পড়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় একটা সিবিআই এর সঙ্গে কলকাতা পুলিশের কোথাও একটা আঘাত আছে বলে আমরা মনে করছি, এবং সাধারণ মানুষও তাই মনে করছে। এখানে আমরা মনে করি কি, এই ঘটনায় যদি কেউ ধরা পড়ে, দেখা যাবে যে তারা অনেক বড় বড় মাথা, এবং সেই বড় মাথাদের যদি জেলে ঢোকানো হয় বা তাদের যদি শাস্তি দেওয়া হয়, তাতে শুধুমাত্র যে কলকাতা পুলিশের থেকে কোনো একটা জায়গায় আঘাত হবে তা নয়, সিবিআইয়েরও কোনো একটা জায়গায় যেখানে টিকি বাঁধা আছে সেখানে একটা আঘাত হতে পারে। তাই আমরা মনে করছি যে আরজিকর ঘটনাটা অন্য কোনো ঘটনার সঙ্গে, অন্য কোনো ঘটনার মতো নয়। আরজিকর ঘটনায় অনেক ক্ষমতাযুক্ত ব্যক্তিরা জড়িত আছে, সেক্ষেত্রে বিচার পাওয়া, বিচার দেওয়া একটু তো কঠিন হবে। কিন্তু যুদ্ধ আমরা ছাড়ছি না, কারণ আমরা মনে করি এই ধরনের ঘটনা 1 বছর না হলো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরও যদি রাস্তায় থাকতে হয়, আমাদের গলার আওয়াজ তুলতে হয়, প্রতিবাদের ভাষা তুলতে হয়, তাহলে আমাদেরকে প্রতিবাদের ভাষা তুলতে হবে, আওয়াজ তুলে যেতে হবে। কোথাও একটা হারের বা হেরে গেলাম এই ধরনের হতাশাগ্রস্ত জায়গায় আমরা আসতে চাইছি না। তাই আমাদের আন্দোলন যেভাবে আগে চলছিল সেভাবেই চলবে। প্রভাবশালী কথা বললে তো, যে প্রভাবশালী বিভিন্ন মাথা রয়েছে, এই প্রভাবশালী তত্ত্ব আছে, তাই জন্য সাধারণ মানুষ বিচার পাচ্ছে না। এটা তো রাষ্ট্রের উপর একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে। কি বলবে? রাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর বড় প্রশ্ন। হ্যাঁ, বিচার ব্যবস্থার উপর প্রশ্ন আছে তো, বিচার ব্যবস্থা এটার বাইরে নয়। এই প্রশ্নগুলো আমরা তো প্রথম থেকেই প্রশ্ন করেছি যে একটা কেস যেটা সুমোটো হলো সুপ্রিম কোর্ট থেকে, সেটার এন্ড রেজাল্ট কি? সেটাতে যুদ্ধ করে আবার হাইকোর্টে নিয়ে আসতে হচ্ছে, সিবিআই ঠিক কাজ করছে না, তাই সেই জন্য বাবা মাকে মামলা করতে হচ্ছে একটা খুন ধর্ষিতা হয়ে যাওয়া একটা মহিলার বাবা মাকে। সুপ্রিম কোর্ট যখন সুমোটো নিল, সুপ্রিম কোর্টের তাহলে তো এটা খুব আর্জেন্ট বেসিসে এই ঘটনার কমপ্লিট জাজমেন্ট দেওয়া দরকার ছিল, এবং এটা সারা দেশের মানুষ আশা করে, এবং সারা দেশ না সারা পৃথিবীর মানুষ এই আওয়াজ সাউন্ড পেয়েছিল, এবং সবাই আন্দোলনে নেমেছিল।
তো বিচার ব্যবস্থায় তো অনেক কিছু গাফিলতি আছে, এটা নিয়ে তো কোনো এটা রাগঢাক করার কোনো জায়গা নেই। যে সুমোটো নিয়ে সুপ্রিম কোর্ট নিল, সেক্ষেত্রে তার রেজাল্ট কোথায় আসলো? তো বিচার ব্যবস্থায় একটা, ভারতবর্ষের বিচার ব্যবস্থায় একটা কোথাও শিথিলতা, কোথাও যে নমনীয়তা, বা কোথাও প্রভাবশালীদের পক্ষে দেওয়া, কোথাও আপনার যদি সাধারণভাবে বলা যায় ক্রিমিনাল জাস্টিস সিস্টেমই হয়ে গেছে আপনার অ্যারেস্ট থেকে বেল, অ্যারেস্ট থেকে বেল পর্যন্ত ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। শাস্তি মানুষ পাচ্ছে কোথায়? যারা অন্যায় করে বেড়াচ্ছে তারা শাস্তি পাচ্ছে কোথায়? তার বদলে অন্যজন হ্যারাসমেন্ট হচ্ছে। এটা তো নতুন কিছু নয়, একটা ঘটনা ঘটে গেল, এখানে আপনার একজনও দোষী নেই। একজন যদি দোষী খুঁজে পাওয়া যাচ্ছে, তার মানে মৃত্যুদণ্ডের সাজা নেই, তার একটা যাবজ্জীবন। এটা কি ধরনের বিচার? এটা নিয়ে আমরা বিচার, যে কোনো বিচার, বিচার ব্যবস্থা, সিস্টেম সব নিয়েই প্রশ্ন তোলা যায়, এবং সে প্রশ্নগুলো আমরা তুলেছি। কিন্তু সব থেকে বড় কথা, যে সিস্টেমের যারা আপাতত মাথায় বসে আছে, তাদের সদিচ্ছা কত আছে? তারা এই বিচারটা পাওয়ানোর জন্য এরকম একটা এক্সাম্পল, মানে যেখানে অন্যায় করলে কেউ ছাড় পাবে না, এই এক্সাম্পল তৈরি করার জন্য তাদের ভূমিকা কতটা, তারা কিভাবে দেখছে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং সেই প্রশ্ন নিয়েই মানুষ আন্দোলন করে, তাদেরকে সজাগ করার জন্য। আপনি একদিনে সম্পূর্ণ সিস্টেম চেঞ্জ করতে পারবেন না, কিন্তু সিস্টেমে যারা বসে আছে তাদের যদি সদিচ্ছা থাকে, তারা যদি সৎভাবে এইসব ক্ষেত্রে আগিয়ে আসে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তারা যদি আগিয়ে আসে, আমার মনে হয় সামাজিক পরিবর্তনটা অনেকটা হবে। আচ্ছা, এরপরে আমার প্রশ্ন থাকবে থ্রেড কালচার। আমরা দেখেছি সেটা মনোজিৎ, ম্যাঙ্গো দাদাদের মতো হোক, বা আপনাদের সময় যখন আমরা অভিক বিরূপাক্ষদের কথা শুনেছিলাম, এই থ্রেড কালচার প্রত্যেকটা জায়গায় রয়েছে। সেটা মেডিকেল হতে পারে কিংবা সাধারণ কলেজ। এই যে থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনাদেরও অনেক সময় হ্যারাসমেন্টের ফেস করতে হয়েছে। থ্রেড কালচার নিয়ে কি বলবেন? রাজ্যের যে থ্রেড কালচারের যে পরিস্থিতি রয়েছে সেই সম্পর্কে কি বলবেন? দেখুন, থ্রেট কালচারটা মনে রাখবেন যে থ্রেট আসে কোথা থেকে। মানুষ কাউকে ভয় তখনই দেখায় যখন সে নিজে ভয় পায়। আর নিজে ভয় কখন পায়? যখন তার কোনো জায়গাতে অন্যায় করার প্রবণতা থাকে, কোনো জায়গাতে তার আপনার নিজের জায়গার যে ঘাটতি, নিজের মানসিক বিকাশ থেকে শুরু করে নিজের মানবিক বিকাশ যে জায়গায় ঘাটতি থাকে, তখন তারা অন্যের জন্য থ্রেট হয়ে দাঁড়ায়। সামাজিক থ্রেট শুধু মেডিকেল কলেজ নয়, শুধু কলেজ নয়, সোশ্যাল যে একটা থ্রেটের জায়গা চলে এসছে, এই থ্রেটটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে লিডারশিপ থেকে শুরু করে, সেটা আপনার বিভিন্ন কলেজের পক্ষপাতিত্ব থেকে শুরু করে, সেটা ছাত্রদের সঠিক নিয়ম নির্ধারণ যে জায়গাগুলো, সেই জায়গাগুলো সঠিকভাবে প্রয়োগ না করা থেকে শুরু করে। এখন ছেলেপুলেরা পড়াশোনার থেকে বেশি আপনার আমোদ প্রমোদে বেশি আপনার ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে। আমোদ প্রমোদ জীবনে দরকার, কিন্তু এই কলেজ ফেস্টের নামে যে ফেস্ট হয় কলেজগুলোতে, ফেস্ট সারা বছর ধরে শুধু ফেস্টই চলছে, ফেস্টের তোড়জোড় চলছে। কিন্তু সারা বছরে তো আরো 4টে পরীক্ষা হয়, সেই পরীক্ষার তোড়জোড়টা তো চলুক। কলেজগুলো, স্কুলগুলো, স্কুল নেই, স্কুলগুলো 20-30 হাজার স্কুল সারা দেশে উঠে চলে গেল। আমাদের রাজ্যেও 3-4 হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, টিচাররা রাস্তায় পড়ে আছে। আপনি এটা তো ভাবুন যে শিক্ষকরা যারা মানুষকে, ছাত্রদেরকে প্রতিদিন নিয়মনুবর্তিতা শেখাবে, সকাল 10টায় এসো স্কুলে, সারাদিন স্কুলে থাকো, বই পড়ো, মনীষীদের জীবনী পড়ো, তারপরে আপনি বাড়ি যান, গিয়ে বাড়িতে গিয়ে আবার নতুন করে পড়াশোনা করো, খাতা লেখো, নাম লেখো, ঠিকানা লেখো, এই লার্নিং যে প্রসেস, সেটা নেই। শিক্ষকরা রাস্তায় আছে। তাহলে এই ছেলেগুলো, শুধু তাই নয়, তারপরে যে একটা আনএমপ্লয়মেন্ট, শিক্ষিত যে ছেলেগুলোরা ঘুরে বেড়াচ্ছে, এটা করবে কি? শিক্ষিত ছেলে সে যদি আনএমপ্লয়েড হয়, সে তো আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। তার জন্য একজন স্কুলে যায়নি, পড়াশোনা করেনি, একজন আনএমপ্লয়েড, সে তো নিজের একটা কিছু কাজ করে স্যাটিসফাই হয়ে যাবে। কিন্তু একজন এডুকেটেড, হাই শিক্ষিত মানুষ, অনেক পড়াশোনা করেছে, পড়াশোনার পিছনে খরচা করেছে, পড়াশোনার পিছনে ত্যাগ দিয়েছে, তারপরে সে তার জব পাচ্ছে না, তার পজিশন পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, সে সামাজিকভাবেই একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। তো সবকিছু সামাজিক পটভূমিতে, এবং তার সঙ্গে যদি যাদেরকে আমরা জনপ্রতিনিধি করে নির্বাচন করে আমরা তাদের রাজ্য চালানোর জন্য, রাজ্যকে ম্যানেজ করার জন্য যাদের ক্ষমতা দিই, তাদের যদি বিরেট মাথায় হাত থাকে, এই টাইপের যারা কি বলবেন যে সামাজিক একটা থ্রেট হয়ে উঠছে। আজকের তো একজন মনোজিৎ মিশ্র নয়, একটা ফার্স্ট ইয়ারের ছেলে যে স্টুডেন্ট, মনোজিৎ মিশ্র নয়, পাশ করে গিয়ে সে আরো 4-5 বছর চাকরি করছে অনেকটা সিনিয়র বয়সে। একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কলেজে ইন্টার করলো, তার মধ্যে অপরাধ প্রবণতা আসছে কোথা থেকে? তাহলে সামাজিক অধপতন আছে, তার সঙ্গে ওই যে ডাইরেক্ট মাথায় হাত দেওয়ার যে প্রবণতা। আসল বিষয় হচ্ছে মাথায় হাত দেওয়া, যে জানে আমরা অপরাধ করলে পার পেয়ে যাবো, এই বিষয়টা নিয়ে ছাত্র সহ বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর আছে, তো সেই স্তরের সঙ্গে অপরাধ প্রবণতার যে স্তর, এই স্তরগুলোকে এখন মিলিয়ে দেওয়া হচ্ছে। একজন ছাত্র, কলেজের ছাত্র, সে ভাবছে যে আমি যা করব আমাকে কেউ না কেউ বাঁচিয়ে দেবে।
এই যে ভাবনা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা তো নিয়ম শৃঙ্খলা সিস্টেম সবকিছুর বাইরে। তো থ্রেড কালচার এমনি তৈরি হবে। তো এগুলোকে বন্ধ করতে হবে। কোথাও ক্ষমতার যে অপব্যবহারের যে লাইন তৈরি আছে, ওই লাইনগুলোকে আপনার কাট অফ করতে হবে। সেই জায়গাগুলোকে স্কুল কলেজ পড়াশোনা শিক্ষা সংস্কৃতি এগুলোতে বেশি বেশি করে ইনভেস্ট করতে হবে। একদম মানে শেষের দিকে আর কয়েকটাই প্রশ্ন করবো। এর পরের প্রশ্ন থাকবে যে শাসকের বিরুদ্ধে প্রশ্ন করছেন, আর ফলস্বরূপ দেখতে পাচ্ছি বিভিন্ন জনের নামে এফআইআর, আপনার বাড়িতেও পুলিশ গেছিল, আমরা সেগুলো জানি। এই যে বারবার শাসক যে যখন আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে বা প্রশ্ন করলে বা প্রতিবাদ করলে যে একটা ধামাচাপা দেওয়ার বা একটা ভয় দেখানোর যে পরিবেশ তৈরি করে, এর ফলে কি আন্দোলন কোথাও কি স্তীমিত হয়, বা অনেকে তো ভয় পাবে? না, ভয় তো পাবেই। ভয় ভয় পাওয়ানোর জন্যই করা হয়। সবাই যে সাহস নিয়ে এবং চোখে চোখ রেখে কথা বলতে পারবে এটা একেবারে নর্মাল ভাবা উচিত নয়। অনেকেই ভয় পাবে, ভয় পাচ্ছেও, কিন্তু যেটা সমষ্টিগতভাবে যে ভাবনা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকের কয়েকজন জুনিয়র ডাক্তারদের নামে যে নোটিশগুলো গিয়েছে, যারা কখনো আন্দোলনের সামনের সারিতে আপনার টিভিতে তাদেরকে দেখেননি, কিন্তু তারা কি করেছে, আপনার জল এনে হাজির করেছে, তারা কি করেছে প্যান্ডেল বাঁধার সময় কিছু হাজির করেছে, এবং তাদের নামে একটা স্টুডেন্ট তারা আছে, মেডিকেল স্টুডেন্ট কিছু আছে, কিছু সবে পাস করা ডাক্তার আছে, এবং তাদের নামে যে কমপ্লেন গুলো দেওয়া হয়েছে, পুলিশের উপর হেনস্থা, মহিলা পুলিশের উপর হেনস্থা, মানে যেগুলো অস্ত্র নিয়ে মিছিল করা, এগুলো এগুলো আপনারা দেখেছেন। আমরা এত বড় বড় মিছিল হলো, আমাদের লালবাজার অভিযান হলো, আপনার স্বাস্থ্য ভবন অভিযান হলো, কখনো কোনো জায়গায় কোনো ধরনের আমরা ব্যানার, লাঠি ছোটা পর্যন্ত, মানে লাঠিতে যে ব্যানার লাগানো থাকে সেগুলো পর্যন্ত নিয়ে যাইনি। সেখানে অস্ত্র নিয়ে মিছিল, হ্যাঁ না তা যে একটা মানে ভয়ঙ্কর ভাবে একটা সাপ্রেস করার যে প্রচেষ্টা, কিছু মানুষ তো অবশ্যই ভয় পাবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই আঘাতটা কিন্তু শুধুমাত্র কোনো একজন ব্যক্তির উপরে নয়। এই আঘাতটা সম্পূর্ণ যে আমাদের আন্দোলনের যে শক্তি, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি, সেই শক্তির বিরুদ্ধে। যখন ওই আন্দোলনের রুখে দাঁড়ানোর শক্তিকে আপনি যদি একত্রিত করেন, তাহলে কিন্তু এই ছোটখাটো ভয় দেখানোটা আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তাই আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনের আরো হার বাড়ে, মানুষ আরো বেশি বেশি আন্দোলন করে। হ্যাঁ, দু একজন হয়তো একটু ভয় পায়। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন, আপনাদের যে হসপিটালের যে স্ট্রাকচার রয়েছে তার কিছু পরিবর্তন নিয়ে প্রায় 15 দফা দাবি ছিল। তার মধ্যে আমরা কিছু দাবি আমরা যারা ফিল্ড রিপোর্টিং করে দেখেছি যে এখনো কিন্তু অনেক হসপিটালে সেই দাবিগুলো মানা হয়নি, বা কিছু কিছু ক্ষেত্রে তৈরি হলেও বেশিরভাগই কিন্তু এখনো অব্দি সেই নিয়মাবর্তের মধ্যে আসেনি। কি বলবেন এত যে প্রতিবাদ? বুঝতে হবে, আমরা এর আগে বারবার বলেছি, প্রথম বুঝতে হবে যে দাবিগুলো কি ছিল। সেই দাবিগুলো কি কারোর কোনো ব্যক্তিগত ছিল? আজকের 1 বছরের আন্দোলনে যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা ছিল, যে স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের কথা বলা ছিল, যেখানে ছাত্রছাত্রী সুরক্ষার কথা বলা ছিল, সেগুলো শর্ট টার্ম নয়, এগুলো লং টার্ম। একটা হসপিটালে যদি সুরক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়, ঢেলে সাজানো হয়, তাহলে ভবিষ্যতে আমার বাড়ির কোনো পেশেন্ট গিয়েও সুরক্ষিত থাকবে, ভবিষ্যতে 20 বছর পর আমার বাড়ির কোনো বাচ্চা গিয়ে পড়াশোনা করলেও সুরক্ষিত থাকবে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা যদি পরিবর্তন হয়, 20 বছর পরে যারা এখন বিরোধিতা করছেন স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনে, তারাও যখন হসপিটালে ভর্তি হবেন, তারাও সেটাই সুরক্ষিত পাবেন। আমি দেখেছি অনেক বয়স্ক মানুষ যারা শাসক দলেরই মানে বড় বড় নেতা ছিলেন একটা সময়, বা নেতা আছেন, তাদেরও যখন অসুস্থ হয়, অনেক ব্যক্তিকে আমরা দেখেছি যে চোখের সামনে এই এই পরিষেবা সিস্টেমের মাধ্যমে তাদের মৃত্যুবরণ হতে হয়, এবং খুব কষ্ট লাগে যে এই ব্যক্তিগুলো বিরোধিতা করেছিল, এই ব্যক্তিগুলো আন্দোলনের বিরোধিতা করেছিল। এগুলো খুব কষ্টের জিনিস। যে এই পরিবর্তন যখন হবে, যখন কোনো ডেভেলপমেন্ট হবে, স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন, সুরক্ষার পরিবর্তন, সেটা তো বেনিফিট সবাই পাবে। কিছু মানুষের যদি সেক্ষেত্রে মনে হয় যে এটা একদম ডাক্তারদেরই সুবিধার জন্য ডাক্তাররা বলছে, তাহলে এটা সত্যি আমাদের দুর্ভাগ্যের বিষয়। আমরা মানুষকে বোঝাতে পারছি না যে রেফারেল সিস্টেম হলে কার সুবিধা হবে, হসপিটালে সুরক্ষা বাড়লে কার সুবিধা হবে, হসপিটালে যদি বেডের সংখ্যা বাড়ে কার সুবিধা হবে। এটা আমরা হয়তো বোঝাতে অক্ষম হচ্ছি, কিন্তু যদি বলেন যে কতটা মানা হলো, অনেকটাই মানা হয়নি, কিছু হয়তো মানা হয়েছে, কিন্তু অনেকটাই মানা হয়নি। আন্দোলনের অবশ্যই আমরা যে জায়গা থেকে স্ট্যান্ড করে আছি, অবশ্যই বারবার আমরা বলতে থাকবো, আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে থাকবো। কারণ আমাদের যে বেসিক যে থিঙ্কিং নিয়ে আন্দোলন করেছিলাম, সেটা হলো এই সিস্টেমে, এই জায়গা থেকে যেখানে একটা ডাক্তারের রেপ মার্ডার হয়ে যেতে পারে, সেখানে সুরক্ষা বলে কিছু নেই। সেখানে আপনার চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে, সেখানে আপনার সিস্টেমটাকে নতুন করে সাজাতে হবে। সেই আন্দোলনে শাসক আমরা যা বলবো 100% শুনবে এমন কথা নয়, কখনোই কোনো শাসক শুনবে বলে মনে হয় না। কিন্তু আমাদেরকে ওই সাধারণ মানুষের দাবির সঙ্গে মিশিয়ে আমাদেরকে বুঝতে হবে যে এটা কতটা সাধারণ মানুষের উপকার হবে।
তো সেক্ষেত্রে সবাই যদি একত্রিত হয় আমার মনে হয় পরিবর্তন হতে হতে একদিন আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। একদম শেষ প্রশ্ন করব যে এই যে বদলি নিয়ে একটা বিস্তর জলঘোলা হয়েছে, গ্রামে কি চিকিৎসা দিতে সত্যিই আপনাদের সমস্যা রয়েছে? এটা একদম অফবিট প্রশ্ন আমাদের তরফ থেকে থাকলো, যে আমরা কমেন্ট সেকশন করে রেখেছি যে গ্রামে চিকিৎসা নিয়ে একটা বেশ মত পার্থক্য রয়েছে অনেকের সোশ্যাল মিডিয়ায়। গ্রামে চিকিৎসা দিতে কি সত্যি অসুবিধা? দেখুন, চিকিৎসা দিতে একটা রোগী লাগে, আর হচ্ছে যে একটু ওষুধপত্র লাগে, আর যে জ্ঞানটা পড়াশোনা করা থাকে সেই জ্ঞানটা লাগে। তিনটে জিনিস লাগে। এই তিনটে জিনিস যদি একত্রিত হয় সেটা গ্রাম আর শহরের মধ্যে আলাদা কিছু। আর যদি ধরুন বেসিক জিনিস মানুষকে বুঝতে হবে যে যে আমাদের তিনজনের পোস্টিং নিয়ে যে বিতর্ক হলো, তার জন্য মধ্যে দুজন অ্যানাস্থেসিস্ট, একজন সার্জন। তাহলে আমরা অপারেশন থিয়েটারেই করব। অপারেশন থিয়েটার কেমন হয়? সেখানে শীততাপ নিয়ন্ত্রিত একটা ঘর হয়। সেটা ডাক্তারের জন্য নয়, রোগীর জন্য। না হলে অ্যানাস্থেটিক যে ড্রাগগুলো আছে সেগুলো কাজ করে না। তাহলে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে কলকাতা শহরের মধ্যে যায়, আর গ্রামে, প্রত্যন্ত গ্রামে যদি অপারেশন থিয়েটার করা হয় তাহলে সেখানেও তা। তাহলে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন আমি কি প্রেফার করবো, আমি তো চাইবো গ্রামীণ ট্রিটমেন্ট করা। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি নিয়ম বহির্ভূত কাজ করছেন কি করছেন না। পোস্টিং নিয়ে যে সমস্যা আমাদের ছিল সেটা হচ্ছে নিয়ম বহির্ভূত কাজ। তারপরেও আমরা জয়েন করেছি। এই জন্য যে সাধারণ মানুষ বাঁকুড়া, পুরুলিয়া বা আপনার মালদা মানুষ তো অন্যায় করেনি। তাহলে অলরেডি আমরা চিকিৎসা শুরুও করেছি এবং হয়ে গেল 2 মাস প্রায়। কিন্তু প্রশ্নটা এখানে যে আপনি নিয়ম বহির্ভূত কাজ করতে পারেন কি পারেন না। আর যদি আপনি নিয়ম বহির্ভূত কাজ করেন তাহলে সেটাতে প্রতিরোধ করা হবে কি হবে না, এটাই প্রশ্ন। আর আবার বলছি যে ডাক্তার যে পরিমাণে পরিষেবার জায়গা হয় সেখানে গ্রাম শহরে ডিফারেন্স কিছু হয় না। হ্যাঁ, এটা আপনি বলতে পারতেন জেনারেলি হয় 50 ইয়ার্স ওল্ড ডক্টরস যিনি চান শহরের দিকে একটু থাকতে। জেনারেলি আমরা অনেক সিনিয়র স্যারেদের সঙ্গে কথা বলেছি যারা শহরের দিকে থাকতে চান। কারণ দেখা যাবে 50-60 ইয়ার্স ওল্ড একজন ডাক্তারবাবু, তার একটা গ্রামের চিকিৎসা দেওয়া একটা একটা টাইম তার পেরিয়ে আসে, তখন সে একটু রিটায়ারমেন্টে একটু শহরমুখী হয়। কেউ আপনার যে সুবিধা, টুকটাক সুবিধাগুলো পাওয়া যায় সেগুলোর জন্য অনেকে থাকে। কিন্তু চিকিৎসা পরিষেবাতে বিশেষ করে অ্যানাস্থেসিস্ট আর সার্জন, এদের ক্ষেত্রে গ্রাম শহরে বেসিক কোনো ডিফারেন্স নেই। এটা সাধারণ মানুষকে বুঝতে হবে। দুজনেরই অপারেশন থিয়েটারই কাজ। ক্রাউড ফান্ডিং এর টাকা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, সেই সম্পর্কে যদি ছোট করে কিছু বলে দেন। না, ও তো টাকা আছে, সারা পৃথিবীর মানুষ ক্রাউড ফান্ডিং করে, যে কোনো আন্দোলন, যে কোনো প্রোগ্রাম, কারোর অসুস্থতা হলে, কিছু হলে। তো এটার আলাদা টিম আছে যাদের অ্যাকাউন্ট দেখার লোকজনও আছে এবং সেটা আলাদাভাবে তার দেখাও হচ্ছে, খরচ হচ্ছে, খরচ হয়েছে, জমা আছে, সেটা পুরো আলাদা সিস্টেম। এবং এটা অলরেডি আমরা ABCD করে হিসাব দিয়েও করে দিয়েছি। এবং এরপরে সব যেটা বলার কথা, যদি কারোর মনে হয় যে ক্রাউড ফান্ডিং নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে, তারা সরাসরি এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের এটা নিয়ে কোনো আপত্তি নেই। পারলে যদি কেউ অ্যাকাউন্ট্যান্ট হতে চায়, আরো এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে চায়, যদি একটু ভালো মানুষ হয়, আমার মনে হয় আমাদের যারা দায়িত্বে আছে ডাক্তার, ছাত্রছাত্রী, এরা আরো রিলিফ পায়। থ্যাংক ইউ সো মাচ।